মানে অভিযোগের তো শেষ নেই। যতক্ষণ বিএনপি ক্ষমতায় বসতে পারে না ততক্ষণ কোনো নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না। কারণ বিএনপি খালি কখন স্বপ্ন দেখেছে কি জানেন? তাদের কিছু ইউটিউব যোদ্ধা নিয়োগ করেছে সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে, তারা নানা ধরনের গুজব ছড়াতো। সমস্ত নেপথ্যের কারিগর কিন্তু একজনই ছিলেন, জিয়াউর রহমান। কে বলেছেন? খুনি রশিদ, ফারুক তাদের সমস্ত ইন্টারভিউতে বলেছেন কিভাবে তারা এই সমস্ত পদক্ষেপ নিয়েছে, এবং জিয়াউর রহমান বলেছেন তোমরা এগিয়ে যাও। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি শেখ রবিউল আলম বলে যে সরকার নির্বাচন ব্যবস্থায় এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং জনগণের বা জনমতামতের কোনো প্রতিফলন হচ্ছে না, যেটি রবিউল আলম ভাই বললেন। যে আমি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বিষয়ে একটু বলতে চাই। নিয়ন্ত্রণ তো না, আসলে বিএনপি যেহেতু আসেনি নির্বাচনে, তো যার কারণে চারিদিকে কিন্তু আওয়ামী লীগ দেখাটা খুব অস্বাভাবিক কিছু না। তো বিএনপিও মনে করছে সব কিছু কুক্ষিগত করা হয়েছে। আর পাশাপাশি বলুন স্বৈর শাসনের যে বিষয়টা বলেছেন, আমরা তো স্বৈর শাসন মানে মনে করি বিএনপি। এবং আমি যদি বলি জিয়াউর রহমানের শাসন আমলটা আমি দেখিনি, আমি খুবই ছোট ছিলাম। এবং বেগম জিয়ার শাসন আমলটা কিন্তু আমি দেখেছি 2001 সন থেকে 2006, 91 থেকে 96 আমি সক্রিয়ভাবে রাজপথেই ছিলাম। আর এরপর আমরা এরশাদ সাহেবের বিষয়টা দেখেছি, কীভাবে আমরা স্বৈর শাসকরে জনগণকে সাথে নিয়ে ক্ষমতা থেকে নামাতে হয়, এগুলো কিন্তু আমরা দেখেছি এবং আমরা করেছি। পাশাপাশি জি এম কাদের সাহেবের অনেক কথা তিনি বলেছেন। আমি এখন শুধু জি এম কাদের সাহেবের শুধু একটা প্রশ্ন করতে চাই। তিনি তো নির্বাচনী সজ্ঞানের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি জিতেছেন, ওনার স্ত্রী হেরে গেছেন। ওনার স্ত্রী হেরে গেছেন, কিন্তু যে এরিয়াতে হেরে গেছেন ওখানে কিন্তু আমি থাকি। আমি কখনই ওনাকে কোনো একটা নির্বাচন ক্যাম্পেইনে যেতে দেখিনি। তো ওই জায়গায় দাঁড়িয়ে যদি উনি বলে যে ওনারা নির্বাচনে হেরে গেছেন, বহিঃশক্তির এই বহিঃশক্তির সেই, নানা ধরনের অজুহাত দিলে তো এগুলো হবে না। আর পাশাপাশি আমি বলি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় 96 সালে যখন আওয়ামী লীগ জিতেছিলেন, বেগম জিয়া পরের দিন একটা বিবৃতি দিয়েছিল, বলছে নির্বাচন তো হয়নি, একটা পুকুর চুরি হয়েছে। এইভাবে একটা বিবৃতি দিয়েছে, শব্দগুলো আমাদের এখনও মনে আছে। তো আসলে কি জানেন, যখনই হেরে যায় তখনই কিন্তু এক ধরনের প্রলাপ বক্তি শুরু করেন সবাই। তারপর আমি যদি 2008 সালের নির্বাচনী, তাহলে কি বলবেন? তখন বলেছেন কি এটা নিয়ন্ত্রিত নির্বাচন। মানে অভিযোগের তো শেষ নেই। যতক্ষণ বিএনপি ক্ষমতায় বসতে পারে না ততক্ষণ কোনো নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না। তিনি বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ অভিযোগ করেছেন মানসম্মত নির্বাচন হয়নি, এবং আমরা অনেক দেশকে আমাদের সাথে পেয়েছি। শুনেন, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ আমি বলবো না, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কি আমরা প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসে কেউ তার প্রতিবেশী কখনোই বদলাতে পারে না। তো সুতরাং যে প্রতিবেশীকে আমি বদলাতে পারবো না, সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে আমি চলবো, আমার নীতি নৈতিকতা সব কিছু ঠিক রেখে। আর আমরা তো ছোটোবেলা থেকে একটা কথা শুনতাম, আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই দেশটা ভারত নিয়ে যাবে। এই একটা কমন একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড করে ফেলতো। আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। বেগম জিয়া স্বয়ং গিয়ে আমার এলাকা হাটাজারিতে বলেছেন ধর্মকে এভাবে তারা ব্যবহার করেছেন। আওয়ামী লীগও ক্ষমতা এসেছে, যে 56,000 বর্গমাইলের এক ইঞ্চিও কোথাও যায়নি। এবং পাশাপাশি আরও বলে আমরা সমুদ্র বিজয়ের মাধ্যমে বরঞ্চ আরও কিছু অর্জন করেছি। আমরা ভারতের সাথে সমুদ্র বিজয় করেছি, আমরা মিয়ানমারের সাথেও করেছি। পাশাপাশি এই যে আমেরিকার রিসেন্টলি কিন্তু আমরা দেখলাম ইসরায়েল বিরোধী যে তাদের একটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত একটা জোয়ার বয়ে যাচ্ছে, এবং এর মধ্যে প্রায় 1000 গ্রেফতার হয়েছে। ব্লিংকেনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা যে 1000 মানুষকে গ্রেফতার করলেন, এটা কী হলো? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টকে গ্রেফতার করছেন, টিচারদেরকে গ্রেফতার করছেন, তখন এটা হলো একটা ডেমোক্রেসির একটা পার্ট। এখন হলো তাদের কি জানেন, তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কিন্তু অন্যরকম। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে তারা নানা ধরনের তালবাহানা করে এক ধরনের গণতন্ত্রের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেষ্টা করে। তাহলে এই কথাটা কি উত্তর দিব? জনগণকে গ্রেফতার করছে, তাঁবু টাঙ্গিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, একদম খুবই সুশৃঙ্খল। আমরা প্রতিদিন মিডিয়াতে দেখছি, বিশেষ করে আমরা যদি বলি আমাদের মিডিয়াগুলোতে তো আছে, পাশাপাশি বিবিসি, সিএনএন, আল জাজিরা সব মিডিয়াগুলোতে এগুলো দেখানো হচ্ছে। কিন্তু পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাষাটা কিন্তু তখন বদলে যায়। আর আমি বলবো যে তারা তো এটাও বিবৃতি দিয়েছেন, এই সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। যাদের কথা তিনি বলেছেন সবাই কিন্তু বিবৃতি দিয়েছেন। শুভেচ্ছা বার্তা কেন দিবে না? এটা একটা রাষ্ট্রীয় প্রটোকল, সবাই দিয়েছে। কারণ বিএনপি খালি কখন স্বপ্ন দেখেছে কি জানেন? তাদের কিছু ইউটিউব যোদ্ধা নিয়োগ করেছে সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে, তারা নানা ধরনের গুজব ছড়াতো। ওই যে প্রোপাগান্ডার কথা বলেছেন, এই যে এই গুজবের কথা বলেছেন। আমি একটু বলি, আমি জার্নালিজম স্টুডেন্ট, উনিও কিন্তু জার্নালিস্ট স্টুডেন্ট। তা আমাদের কিন্তু একটা জিনিস পড়ানো হতো, পাবলিসিটি এবং প্রোপাগান্ডা, এই দুইটা জিনিস আমরা পড়তাম। তো রাজনীতিতে কিন্তু প্রোপাগান্ডাটা খুব বেশি, এবং খুব দুর্ভাগ্য একটা জিনিস কি জানেন, আওয়ামী লীগের পিছনে প্রোপাগান্ডাটা এমনভাবে ছড়ানো হতো, মানুষ এক ধরনের বিশ্বাসই করতো। যেমন আমরা দেখি নির্বাচন আসলেই তাও একটা বেলুন ঝুলিয়ে দেওয়া হতো, কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসা মানেই হলো দুর্ভিক্ষ হবে দেশে, আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে ভারত নিয়ে যাবে। এই ধরনের নানা ধরনের প্রোপাগান্ডার মধ্যে কিন্তু আমাদেরকে বেড়ে উঠতে হয়েছে, এবং প্রতি মুহূর্তে লড়াই করেছে এই ছায়াগুলোর সাথে। আর পাশাপাশি আমি যদি বলি, আজকে প্রত্যেকটা দেশ তো আমাদের পাশে ছিল। আর হলো এই যে এই
ইউটিউবের যোদ্ধারা যে অলিক স্বপ্ন দেখিয়েছেন তাদের তো 28 অক্টোবরে কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নেতারা পালাবার পথ পাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ নেতাদেরকে, সবাই পালিয়ে যাবে। সুতরাং তাদের নেতা লন্ডন থেকে আসবেন, সরাসরি তিনি ক্ষমতায় গ্রহণ করবেন, তখন নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাদের আর কোনো কথা থাকে না। আচ্ছা, আরও একটা বলি, তিনি বলেছেন বিএনপির হাত ধরেই কিন্তু সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যাত্রা শুরু করেছিল। শুনুন, 1991 সালে কিন্তু আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে কিন্তু ছিল আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে যাব, বিএনপির ম্যানিফেস্টোতে সেটা ছিল না। এবং অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল তাদের ওয়াদা রক্ষার্থে সংসদকে বাধ্য করেছে এবং সংসদ নেত্রীও সেদিন বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগের দাবিটাকে মানতে। এবং আমাদের সৌভাগ্য, তাদের সেই বোধোদয় হয়েছিল। এবং সেদিন মধ্যরাতে যখন এই বিলটা পাশ হয়েছে 91 সনের, তখন আমরা দেখেছি সংসদের কি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিবেশটা তৈরি করেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা সেটা তৈরি করেছিল। পাশাপাশি তিনি বলেছেন বিচারপতি সাইম থেকে কীভাবে ক্ষমতাটা নিয়েছেন, অর্ডিন্যান্স জারির মাধ্যমে। গণতন্ত্রের ভাষা তো অর্ডিন্যান্স হতে পারে না কখনো। অর্ডিন্যান্স কখন জারি করেন? যখন একটা, আমি তো বলি, একটা দুঃশাসনের কালো রাত্রি বাংলাদেশের মানুষের নেমে এসেছিল। আপনি দেখেন সাইমের বেডরুমে ঢুকে, সাইম সাহেবের বেডরুমে ঢুকেছেন জিয়াউর রহমান সাহেব, তার বিছনায় পা দিয়ে বলেছেন আপনাকে এখানে সিগনেচার করতে, আপনি শিখ, তাকে শিখ বানিয়ে ফেলেছেন। 82 জন পদত্যাগ করেছেন, 84 জন এগুলো করেছেন, এই গল্প গুজব সৃষ্টি করে কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি করেছিল। আরও যদি বলি, এই 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে আপনি বললেন খন্দকার মোশতাক নিয়েছিল, সমস্ত নেপথ্যের কারিগর কিন্তু একজনই ছিলেন, জিয়াউর রহমান। কে বলেছেন? খুনি রশিদ, ফারুক, তাদের সমস্ত ইন্টারভিউতে বলেছেন কিভাবে তারা এই সমস্ত পদক্ষেপ নিয়েছে। এবং জিয়াউর রহমান বলেছেন তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পিছনে আছি, আমি যেহেতু সিনিয়র আমি তোমাদের সাথে যেতে পারবো না। ঠিকই এগিয়ে গিয়েছেন, সফল হয়েছেন। এবং জিয়াউর রহমানের যে অন্তিম লক্ষ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তার দখল করতে হবে, তিনি দখল করেছে। শুধু তো দখল করেননি, সংবিধানকে দলে মুছড়ে শেষ করে দিয়েছেন। নির্বাচনের নামে প্রহসন, নতুনভাবে নির্বাচন, মিডিয়াকু, এই সমস্ত শব্দ আমরা তখনই শুনেছি। এইভাবে কিন্তু একটা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, গণতন্ত্র সব কিছু শেষ করে দিয়েছেন। এবং পাশাপাশি তার শেখানো পথে কিন্তু ঈশ্বর সাহেব এগিয়ে